ঘর নাই, বাড়ি নাই। একটা ঘর ছিল ভাঙ্গা চিরিয়া, সে ঘর ভাঙ্গে গেছে উঠেছি কালে। সে ঘর না নিয়ে দিচ্ছে, ভাঙ্গে গেছে, খুঁটি মুটি মাছের ছালবান ভাঙ্গে ফেলাইতেছে। আমাকে ঘরে ভাত নাই, ঘর নাই, আমরা নদী ভাঙ্গা লোক। দর্শক, আপনাদের দোয়ায় আমি অনেক চড়েই ট্রাভেল করেছি, কিন্তু কখনো আমার সামনে কোনো সাপ পড়েনি কিংবা আমি দেখিনি। কিন্তু এই কিছুদিন আগে আমি মানিকগঞ্জের একটি চরে গিয়েছিলাম, যমুনার পাড়ে। এই চরে যাওয়ার পরে আমি এই সাপটি দেখে পুরাই অবাক হয়ে গেছি, কারণ আমি উন্মুক্তভাবে এরকম সাপ আমি সামনাসামনি কখনো দেখিনি, আমাদের জাতীয় সাপ গুক্কুই সাপ। তো এই জিনিসটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমরা বিভিন্ন চরে ট্রাভেল করি, ওরকমভাবে খেয়াল করা হয় না আশেপাশের দৃশ্য, কখন কোন ঘটনা ঘটতে পারে, সাপ এসে ধ্বংস করতে পারে। তো সাবধানে ট্রাভেল করবেন চরে। কয়টা পর্যন্ত আপনাদের ট্রলারগুলো চলে এই রোডে? সকাল 6:30টা সাড়ে 9টা পর্যন্ত। আর আপনাদের এদিক থেকে লাস্ট কখন ছাড়ে ট্রলার? লাস্ট ওই বুধবার আর শনিবার লিগে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত পাওয়া যায়। সন্ধ্যা 7টা পর্যন্ত। দর্শক, চরের মানুষ বলে কথা, এই চরের মানুষগুলো সাধারণত একটু বেশি সাহসী হয়ে থাকে। আমরা যখন চরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বাতাস এবং বড় বড় ঢেউয়ের সম্মুখীন হয়েছিলাম আমরা। তখন ফিল করলাম এবং অনুভব করলাম এই চরের মানুষগুলো কতটা জীবনের রিস্ক এবং কতটা দুঃসাহসিকভাবে তারা শহরে যাতায়াত করে এই চর থেকে। সত্যি এই চরের মানুষগুলো সংগ্রামী মানুষের একটি বহিঃপ্রকাশ। দর্শক, আমরা যখন কিনারের দিকে পৌঁছে গিয়েছি, সেই মুহূর্তে প্রচুর পরিমাণে বাতাস বইছে। দর্শক, অবশেষে আমরা নদীর ইপারে এসে পৌঁছালাম। আর আমাদের সাথে যারা সহযাত্রী ছিল, এখানে কয়েকজন মাও ছিল, তাদের বাচ্চাদের নিয়ে শহরে গিয়েছিল, হয়তোবা ডাক্তার দেখাতে কিংবা যে কোনো কাজে। আর তাদের সাহস দেখে আমি স্যালুট না দিয়ে পারি না, কারণ তারা এই ঢেউয়ের ভিতরে এরকম ভয়ানক একটি নদীপথের জার্নি তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে করে থাকে। এখানে কোনো লাইফ জ্যাকেট কিংবা নৌকা ডুবির যদি ঘটনা ঘটে, কোনোভাবে কোনো সাপোর্ট নেই। এরকম একটা পরিবেশেও তারা তাদের সন্তানদেরকে নিয়ে এই দুর্গম পথগুলো পাড়ি দেয়। চরের মানুষ সত্যিই খুবই সংগ্রামী। দুইটাই বেশি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। বর্ষার ভিতরে গ্রাম বাংলা এবং দুর্গম চরগুলোর মানুষের জীবন কীরকম হয় এই বিষয়ে আজকে আমরা
একটা ভিডিও তৈরি করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এখানকার মানুষের সংগ্রামী জীবন, বর্ষার ভিতরে এই চরের মানুষ কিভাবে এখানে বসবাস করে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজের ভিতরে রয়েছি। তো পিছনে এই গ্রামের যুবকরা এবং গ্রামের যে মানুষ রয়েছে তারা এখানে মাছ শিকার করছেন। এই মাছ ধরার দৃশ্য দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। কি আনন্দই না লাগে বর্ষার ভিতরে যখন মাঠে ঘাটে সব জায়গায় পানি প্রবাহিত থাকে, পানি ভরপুর থাকে, বন্ধুরা মিলে এরকম জাল দিয়ে মাছ ধরা যে কি মজা একমাত্র যারা চর এবং গ্রাম অঞ্চলে বসবাস করেন তারাই জানেন। সত্যি এই শৈশবের দৃশ্যগুলো সারা জীবন মনে দাগ কেটে যাবে। আমাদের জমি নাই, তো জমি কিছুই নাই আমাদের, আমরা বাসা বানা তো পরের জমিতেই আমরা বাস করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এক অভাগিনী মায়ের আত্মনাদ এখানে। তো নদীর একদম সন্নিকটে হওয়ার কারণে এখানকার মানুষ এই ভাঙন আতঙ্কের জন্য এখান থেকে বাড়ি অন্য জায়গায় হস্তান্তর করছে। এখন যাবেন কোথায় এখান থেকে? শোনা দামও কখনো আমাদের নির্দেশের ঠিকানা মানে কোনো জায়গা অন্য কোনো জায়গায় আপনাদের বাড়ি ঘর নাই? না, বাড়ি ঘর অন্য কোনো জায়গায় আমাদের কোনো। কি প্ল্যানিং আছে? মানে শহরের ওদিকে যাবেন না এই চরের ভিতরে? না, শহরের ওদিকে যাবো, আমাদের কি টাকা পয়সা আছে? আমাদের তো টাকা পয়সা নাই। এদিকে যে কোনো এক জায়গায় যা থাকা লাগবে, মাটি ভিতরে আমাদের যা থাকা সম্ভব না। বিঘা 10,000 করে দিলেও থাকা সম্ভব না। তে আমরা না টাকা পাবেন কোথায়? আপনার বাসাটা কোথায় ছিল? এই যে আমার বাসা, এটাই আপনার বাসা ছিল? আর কাকি ওদিকে চলেন তো, ওইখানে ওই দিকে কি আরো কোনো বাড়ি করছিল মানুষের? বাড়ি আসছিল, তারা ওই যে ওই এক মাসের বাড়ি যা রয়েছে। আপনাদের আগে এখান থেকে চলে গেছে। তো নদীর ভিতরে কি আরো কোনো বাড়ি করছিল? নদীর ভিতরে বাড়ি ঘর গেছে, মানে ভাঙে নিয়ে গেছে এবছরে বাড়ি করছিল এখানে। তাহলে তো আপনারা খুব কষ্টের ভিতরে। দর্শক দেখলেন যে বাংলাদেশের যে চর অঞ্চলগুলো রয়েছে এখানকার মানুষ কিভাবে নদীর সাথে সংগ্রাম করে যুগের পর যুগ এইসব জায়গায় টিকে রয়েছে। তারা সংগ্রামের সাথে এখানে যুদ্ধ করে রয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেক বসতি ছিল একটা সময়, অনেক বাড়িঘর ছিল কিছুদিন আগে পানি আসার আগে। তো এই চরে ওরকম ব্যাপক আকারে ভাঙ্গন হচ্ছে না, কিন্তু নদীর পাড় দিয়ে যাদের বাড়িঘর ছিল তাদের বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আমি একদম নদীর একদম নিকটে চলে আসছি। তো এই আমার পিছনে হচ্ছে নদী, আর এই নদীর পাশে হচ্ছে এই কিছু মানুষ এখানে বসতি করে তুলেছিল। আর নদীর কারণে খুব কাছাকাছি, নদীর খুব কাছাকাছি হওয়ার কারণে এখানকার মানুষের বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। অনেকে বলতে পারেন যে নদীর এত কাছে কেন বাড়িঘর করে ওনারা? নদী থেকে একটু দূরে যদি বাড়িঘর করতে যায় তাহলে তাদের ঠিকভাবে একটু বেশি টাকা লাগবে, এর জন্য অল্প টাকা হবে, এর জন্য অল্প টাকার বিনিময়ে এই নদীর পাড়ে তারা বাড়িঘর করছে। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। দর্শক, এই নদীর পাড়ের মানুষের সংগ্রামী জীবন যে কাউকে অনুপ্রেরণা জাগাবে, কারণ এই নদীর পাড়ের মানুষ, এই চরের মানুষগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম সব সিজনেই সংগ্রাম করে এখানে টিকে থাকছে বছরের পর বছর, যুগের পর যুগ। তো ভাই এই বছরে কি ভাঙতেছে না প্রতি বছরে আপনারা ভাঙনের কবলে? আপনার বেশি ভাঙছে এখানে,
আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মানে ঘর বাড়ি নাই, মানে সবাই বেকার, মানে এক্ষেত্রে অনেক ভাঙছে আর কি। এত ভাঙনের পরও কেন আপনারা এই চর ছেড়ে অন্য কোনো জায়গায়? আমাদের তো এরকম তার টাকা পয়সা নাই, মানে আর্থিক অবস্থার কারণে আমরা এই চরে আর কি বসবাস করি। দর্শক শুনতে পেলেন এখানকার এক ভাইয়ের কথা। তো এভাবে এই চরের মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে এই চরে বসতি গড়ে তুলেছে। তারপরও তাদের কাছে এই চরটি এক অন্যরকম ভালো লাগার একটা জায়গা, কারণ চরের জীবনগুলো সত্যি খুবই অদ্ভুত এবং এখানকার মানুষের সহজ সরল জীবন সত্যি যে কাউকে মুগ্ধ করবেই। এই মুগ্ধতার পিছনেও রয়েছে এরকম দুঃস্বপ্ন। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নদী, আর নদীর একদম কাছ ঘেঁষে এরকম তাদের সুখে শান্তিতে বসবাসের তাদের বাড়ি ঘরগুলো ছিল, কিন্তু এই নদী ভাঙন আতঙ্কে আজ তারা দিশেহারা। তো এই নদী ভাঙন রক্ষার জন্য যদি এখানে বাঁধ তৈরি করে দেওয়া হতো, তাহলে এখানকার অসহায় গরিব মানুষগুলো হয়তোবা তারা এখানে ভালো মতো থাকতে পারত। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লাগাল করে ফালা থুইছি এনে কোন জায়গায় করবো, এনে গাঙ্গে নদীতে ভাঙ্গে ফেলা যায়, ঘর বাড়ি নিয়ে যাবো দিয়ে ওই মানুষের পালানি নিয়ে থুইছি। প্রায় মুরব্বীরা কয় যে 20 বছর, বেশি হবে 20 বছর। তো দেখা যাচ্ছে যে নদীর একদম নিকটে চলে আসছে নদী আপনাদের বাসার। জি, নদী ভাঙন এখানে অনেক বাড়িঘর ছিল, কিন্তু এখন তারা নদী বাড়িঘর ভাঙ্গে ওই পাশে নিয়ে গেছে। তো কিরকম লাগে যে এত বছর এখানে বসবাস করলেন, এখন সব ভেঙে একটা মায়া আছে বুঝেন নাই, যে মায়াটা ছেড়ে যায় মন চায় তারা রয়েছে যেখানে অন্যের ঘরে, তারপর ভিটা থাকতে পারে। তো এগুলো কি পরবর্তীতে জাগে? জাগে। তখন তো আপনারা ওই জমিটা আপনাদেরই থাকে নাকি? আপনাদেরই থাকে। তো এখান থেকে কোথায় যাবে? ভিতরে কি জায়গা আছে না অন্য জায়গায় থাকে? অন্য জায়গা থাকা লাগবে আর কি করা যায়। আপনারা কোনো ভাঙনের কারণে যে ক্ষতিগ্রস্ত হন, আপনারা কোনো সাহায্য সহযোগিতা পান না? সাহায্য সাথে পাই না। আপনাদের কোনো জনপ্রতিনিধি কিংবা এমপি এরা কোনো সাহায্যই আপনাদের করে না? তো দর্শক, এই দেশের নাগরিক হয়ে এই চরের মানুষগুলো কিভাবে অবহেলিতভাবে এই দুর্গম চরগুলোতে মানুষ বসবাস করে, আর এই নদী রক্ষা বার্তা যদি হয়ে যেত তাহলে হয়তোবা এই হাজার হাজার মানুষের যে কষ্ট দুর্দশা এই জিনিসগুলো থাকতো না। তো দর্শক, এই চরগুলো হচ্ছে খাদ্য উৎপাদন এবং পশুপালনের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমাদের এই শহর অঞ্চলের আশেপাশে গ্রামের চাইতেও বেশি এগিয়ে গিয়েছে এই চরগুলো। তো এর জন্য এই চর যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের এই দেশের যে অর্থনৈতিক রয়েছে পশু এবং কৃষির দিক দিয়ে আরও এগিয়ে যাবে। তো এই আশায় করি এবং রাখি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঘর নাই, বাড়ি নাই, একটা ঘর ছিল ভাঙ্গা চিরিয়া, সে ঘর ভাঙ্গে গেছে উঠেতে গেলে, সে ঘর না নিয়ে এসেছে ভাঙ্গে গেছে, খুঁটি মুটি মাছ সালবান ভাঙ্গে ফেলাইতেছে। আমাকে ঘরে ভাত নাই, ঘর নাই, আমরা নদী ভাঙ্গা লোক। না, আমার নিজস্ব না, আমার নিজস্ব জায়গায় নাই, পরে জায়গা বছরে 6,000 টাকা দিয়ে দিয়ে জায়গাটা আমি থাকছি, এই জায়গাটা ভাঙ্গিয়া গেল। তো এখন কই যাবেন তাহলে? এখন কোন জন জামু বাজান আল্লাহ, আমাকে টাকা পয়সা নাই, বাড়িঘর কোনো ব্যবস্থা করে পেতেছি না। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে এই নদীর একদম কাছে একজন অবাগা মায়ের আত্মনাদ, সে কিভাবে কষ্টে জীবন অতিবাহিত করছে। তার আপনার কি কোনো সন্তান নেই? আমার 2টা ছাওয়াল আছে, লেখাপড়া করছে, চাকরি নাই, ভাত পাইতেছে না, কোনো চাকরি নাই। না না না, কোনো চাকরি নাই। চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, চাকরি হয় না, চেষ্টা করছে, চাকরি হয় না, কোনো চাকরি নেই আমার ঘরে। আমার স্বামী বুড়ে গেছে, একটা কামলা বইটা দেন, কামলা বইটা তো চলতেছে না, আমি ভাত পাইতেছি না। তাহলে তো অনেক কষ্টে আছে। কষ্টেই আছি। এই জায়গার মধ্যে আমি তো গরিব বেশি, আমার
তিনটা ছেলে লেখাপড়া করেছি, অনেক টাকা পয়সা গেছে, সালগর চাকরি বাকরি নাই, এখন আমরা অভাবী, ভাত পাইতেছি না, খুব। তো আপনার বাড়ি কোনটুক ছিল একটু দেখান যদি আমাদের। এখানে এখন কোথায় থাকতেছেন? ঘর বাড়ি তো সব ভাঙছেন। হ্যাঁ ভাঙছি। হ্যাঁ, এখন তাহলে কোথায় থাকতেছেন? এখন থাকতেছি এই পাশের বাড়িতে, একটা সাপ রাইতেছি বাজান, একটা সাপ রাইতে তারা বাড়ি ভেঙে গেছে, সে জায়গায় আমি একটু আশ্রয় নিচ্ছি, সে জায়গায় একটু আশ্রয় নিয়ে থাকতেছি। তো এইভাবে জীবন কাটতেছে? হ্যাঁ, এইভাবে জীবন কাটতেছে, খুবই অভাবী, ঘরও নাই। তো কাকি, আপনার তো বলতেছিলেন যে আপনার একজন বয়স্ক স্বামী রয়েছে এবং সন্তান কত বড়? আমার মানে কোথায় পড়ালেখা করে? আমার সাল দেবেন মাদ্রাসা লেখাপড়া করছে কতদিন, আর দেবেন্দ্র কলেজে পড়ছে। কি পাস করছে? আমার সাল আইএ পাস করছে, বিয়ে এক সাবজেক্টে ফেল গেছে, আমার ছেলে বিয়ে করাইছি। তো দর্শক, আমরা অনেকে আমাদের সামর্থ্য আছে যে আমাদের বিভিন্ন কোম্পানি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমরা চাইলেই কিন্তু এরকম অসহায় মায়ের ছেলেদের আমরা চাকরি দিতে পারি এবং তাদের দিয়ে একটা কর্ম করে যেন তারা তাদের পিতামাতা এবং তাদের সংসার চালাতে পারে। তো এরকম একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি। তো আমরা কি পারি না এরকম অসহায় মায়ের সন্তানের পাশে দাঁড়াতে? আমরা তাদের টাকা পয়সা না দিই, অনেকে বলেন যে টাকা পয়সা দিলে এটা অন্য কাজে ব্যয় হয়ে যায়। তো দর্শক, বলছি যে ওনার দুইটা সন্তান আছে, ছেলে সন্তান, এদের কাজের ব্যবস্থা হলেও তো আপনারা চলতে পারেন। আপনারা একটা শহরে আশেপাশে বাড়িঘর নিয়েও তো আমরা ভাড়া থাকতে পারেন, যেহেতু দুইজন ছেলে, যদি একটা চাকরি বাকরিও হয় তাও তো আল্লাহর রহমতে চলতে পারবেন, তাই না? আপনি আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তাদের কাছে কি বলার আছে আপনার, বলেন। একটা চাকরি হলে তো ভালোই হইতো, আমার ছোট সালটা বড় সালটা, একটা চাকরি হলে তো ভালোই হতো, ছেলে লেখাপড়া। আপনার ছেলেরা কি অনেক ঘুরছে চাকরির জন্য? চাকরি জন্য ঘুরছে, মানে চাকরি হয় না, 15 লাখ 20 লাখ টাকা আছে, আমরা টাকা পাম ঘুরছে। হ্যাঁ, অনেক টাকা চাই, কল 15 লাখ 20 লাখ টাকা লাগে, আমি টাকা পাম কখনো, আমি গরিব মানুষ, আমি টাকাও দিব। এটা তো অসম্ভব, এত টাকা, 1 লাখ টাকা বললেই তো আপনাদের জন্য অসম্ভব একটা ব্যাপার। কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছিল যে অসহায় মানুষ, মেধার কোনো দাম নেই, চাকরি নিতে গেলে কোটা কিংবা ঘুষ এগুলো দিতে হয়। এই অসহায় চরের মায়ের স্বপ্ন ছিল সে যত কষ্ট হোক তার সন্তানদের পড়ালেখা করে একটা কিছু করবে তার সন্তানরা, কিন্তু লেখাপড়া শেষ করেছে কিন্তু চাকরি হচ্ছে না। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মায়ের পাশে দাঁড়াতে চান, তার সন্তানদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্ত ডিটেলস বলবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশের চর অঞ্চলগুলো, এখানে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে অবশ্যই এই চরগুলো হতে পারে মানুষের উন্নয়নের চাবিকাঠি। দর্শক, আজকের মতো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার এই পারুলিয়া চর থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।